আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, আসলে আমাদের অভিভাবকই আমরা জানি না। আপনারা জানেন যে বিশেষ করে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হিসাবে আছি, অর্থাৎ আমরা যারা এই দেশে বসবাস করি, ব্যবসা করি, আমরা জব করি, এদেশে আমাদের যে গার্জিয়ান যাদেরকে বলা হয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের যারা গার্জিয়ান, অফিসিয়াল গার্জিয়ান, বাংলাদেশ এমবাসি, বাংলাদেশ কনসুলেট, বা ধরেন বাংলাদেশের যে এখানে আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন, এই রাষ্ট্রদূতই হচ্ছেন আমাদের গার্জিয়ান। আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে যে প্রবলেমগুলো হবে, আমাদের যে সমস্যাগুলো, উনি আমাদেরকে এটা সর্ট আউট করবেন। এই সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে বসে এই বিষয়গুলো কিভাবে প্রবলেম সলভ করা যায়, বা আমাদের একটা প্রবলেম হলে উনি এটা দেখবেন। কিন্তু আমাদের আদৌ কি কোনো রাষ্ট্রদূত আছেন, কোনো অ্যাম্বাসেডর আছেন? কিন্তু আজকে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে 2024 সালের এই আগস্টের পরে, অর্থাৎ 1 আগস্টের পরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ হয়ে যায়, এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ হয়ে যায়, সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। পাশাপাশি সবচাইতে মারাত্মক বিষয় হলো এই সংযুক্ত আরব আমিরাতে যারা ইনসাইটে আছে, অর্থাৎ যারা এই সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আছে, একটা কোম্পানিতে ক্যান্সেল করেছে, আরেকটা কোম্পানিতে লাগাবে, যে ভিসাটাকে বলা হয় ট্রান্সফার ভিসা। অর্থাৎ আপনি একটা কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে যাবেন, যেটা সবসময় চালু ছিল, এই ভিসাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যার কারণে এই সংযুক্ত আরব আমিরাতে 1.5 মিলিয়ন প্রবাসী যারা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, আপনারা সম্মান দিয়ে সংসদে অনেক জায়গায় আপনারা শুধু রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স ফাইটারই বলেন, কিন্তু বাস্তবে এটার কোনো ধরনের লেশ মাত্র এই সম্মানটুকু নাই। আমরা যারা প্রবাসীরা বাংলাদেশে যাই, যাওয়ার পরে আপনারা যে আচরণগুলো করেন, আপনাদের যে যারা এয়ারফোর্স স্টাফ থাকে তাদের যে আচরণ, যারা ইমিগ্রেশন অফিসার থাকে তাদের আচরণগুলো দেখলেই বোঝা যায় এরা হচ্ছে বাংলাদেশের নাগরিকই না। আপনার নাগরিক হিসাবে এদেরকে সম্মান করেন না, আর আপনারা সম্মান দেন ওরা হচ্ছেন কি রেমিটেন্স ফাইটার। আসলে ওনারা রেমিটেন্স ফাইটার নো, ওনারা আপনারা যেভাবে আচরণ করেন এদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবেই আপনারা সম্মান করেন না, ফাইটার্স তো পরে। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন ধরে যারা বাংলাদেশে গেছেন, অর্থাৎ ছুটি কাটাতে বাংলাদেশে গেছেন, কেউ তার প্রয়োজনে বাংলাদেশে গেছেন, যাওয়ার পরে যারা এই সংযুক্ত আরব আমিরাতে ফিরতে চাচ্ছেন, ফিরার সাথে সাথে দেখা যাচ্ছে অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন তো, যে আমরা যারা প্রবাসী আছি, আমরা প্রয়োজনে আমরা দেশে যাই, আমাদের ফ্যামিলির সাথে দেখা করতে যাই, আমাদের বিভিন্ন প্রয়োজনে অনেকেই দেশে যান, ছুটিতে যান, অনেকেই 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর পর পর দেশে যায়, হয়তো 2 মাস, 3 মাস, 4 মাসের জন্য। একটা মানুষের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, জব আছে, অনেক কিছু আছে, এগুলো রেখে যখন একটা মানুষ দেশে যাওয়ার পরে যে সে যখন শুনে তার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, এই মানুষটার অবস্থাটা কি হয়, এই মানুষটার ওই মুহূর্তের সিচুয়েশনটা কি হয়? আমাদের শত শত প্রবাসীরা এই প্রবলেমের মধ্যে পড়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ এমবেসি থেকে, বাংলাদেশ কনসুলার থেকে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় নাই যে এই মানুষগুলার যে ভিসাটা ক্যান্সেল হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে। এই জিনিসগুলো জানবে কারা, এই জিনিসগুলো দেখবে কারা? বাংলাদেশ অ্যাম্বাসেডর, বাংলাদেশ এমবেসি। কিন্তু আজ পর্যন্ত আজকে হচ্ছে 28 জুলাই, এই ক্যান্সেলেশনটা শুরু হয়েছে 13 জুলাই থেকে, 13 জুলাই থেকে আজকে 28 জুলাই, আজকে পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই বাংলাদেশ এম্বাসি। সো এই যে আমরা যে অভিভাবকহীন একটা প্রবাসী যারা আমরা এখানে আছি, আমরা রেমিটেন্স পাঠাই, আমাদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি চলে, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধার কি কোনো মূল্য নাই? এদের সমস্যা দেখার কি কেউ নাই? এই অ্যাম্বাসেডাররা ওনারা এসি গাড়িতে চড়েন, এসি অফিস করেন, ওনাদের কোনো সমস্যা নাই, এদের এখানে আসছে কেন? এরা কি কারণে এখানে বসে আছে? এই আমাদের সমস্যা দেখার জন্য কিন্তু ওনারা তো দেখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার দেশের, আপনার সরকারের যে প্রতিনিধিরা এখানে বসে আছে, যারা এই জিনিসগুলো দেখার কথা, তারা তো এই জিনিসগুলো দেখছে না। আপনার মন্ত্রী যারা আছেন, আপনার এই দপ্তরগুলো দেখার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী,
আপনারা এই জিনিসগুলা কি দেখবেন? এই প্রবাসীদের দুঃখ দুর্দশাগুলো কি দেখবেন? বিগত সরকার যাই করে গেছে, কিন্তু আপনারা তো অনেক প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসছেন। মরার উপরে খাড়ার গা, আপনারা জানেন কি না জানি না। এই যে একটা প্রবলেমের কারণে বাংলাদেশি প্রবাসী যারা বাংলাদেশে গেছে, যাদের ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, যাওয়ার কারণে অনেক মানুষ যারা বাংলাদেশে গেছে ওনারা অনেক টেনশনের মধ্যে আছে। অনেক প্রবাসীরা যারা ছুটিতে গেছে তারা দ্রুত বাংলাদেশ থেকে দুবাই আসতে চাচ্ছে, কারণ হচ্ছে তার ভিসাটা কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায় তার ফ্যামিলি একটা বিশাল প্রবলেমের মধ্যে পড়বে। যার কারণে এই প্রবাসী বাংলাদেশে যারা আছে তারা দ্রুত দুবাইতে ফিরতে চাচ্ছে বা সংযুক্ত আরব আমিরাতে ফিরতে চাচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে একটা কারণে, এই ক্যান্সেলেশনের কারণে আরেক ধরনের সিন্ডিকেট যারা বসে আছে, রক্তচোষা আরেক ধরনের সিন্ডিকেট বসে আছে, যারা এয়ারলাইন্স, অর্থাৎ যারা একটা সিন্ডিকেট আছে বাংলাদেশে। আপনারা জানেন যে যেখানে আমরা বাংলাদেশি যারা আছি, বাংলাদেশ থেকে দুবাই আসতে গেলে আপনার মিনিমাম ভাড়া 50,000 টাকা। এখন চলে গেছে এটা 1 লাখ, 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না। চিন্তা করা যায়, এটা ভাবা যায় যে মানুষ কি ধরনের অত্যাচারী হলে, কি ধরনের মানে কি বলবো, এদের বিবেকহীন হলে যে একটা মানুষ বিপদে পড়ছে। যারা বাংলাদেশে গেছে ওরা দ্রুত দুবাইতে আর ফিরতে চায়, কিন্তু তাদের এই ফিরার রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন আপনারা। একটা ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ 1.5 লাখ টাকা, কিন্তু এই যে 1 লাখ 1.5 লাখ টাকা যারা এই টিকিটের দামটা ফেয়ারটা বাড়াইছে, আজকে বাংলাদেশ বিমানও তো বাড়াইছে, ইউএস বাংলাদেশ সব ধরনের এয়ারলাইন্স এই টিকিটের ফেয়ারটা অনেক আপ করে দিছে। এই কেন করলো, এটা কি কারণে করলো? বাংলাদেশ সরকার তো এগুলো খবরই নিচ্ছে না যে আজকে প্রবাসী যারা বাংলাদেশে গেছে ওরা যারা ফিরতে চাচ্ছে ওনারা ফিরতে পারতেছে না বিকজ অফ টিকিট প্রাইস। একটা ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন যে আমরা যাবোটা কোথায়? আসলে আমাদের প্রবাসীদের যাওয়ার জায়গাটা কোথায়? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই ভাই। আমরা কোথায় যাব? কার কাছে যাব? কে দেখবে আমাদের এই সমস্যাগুলো? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান ও বৈদেশিক যে মন্ত্রণালয় আছে, আপনারা কি এই জিনিসগুলো দেখবেন? আপনারা দেখবেন, আপনারা শুধু বক্তব্যের মধ্যে দেখবেন, কিন্তু বাস্তবে এই সরকার আসছে আজকে প্রায় 4-5 মাস। 4-5 মাস হয়ে গেছে। ওনারা বলছিলেন যে আমরা যখন সরকারে যাবো এই সিন্ডিকেটগুলো ভেঙে দিব, সিন্ডিকেট থাকবে না। কিন্তু কই? আপনাদের যে কথা বলেন এই কথার ফুলঝুরিগুলো আজকে বাস্তবায়ন তো আমরা কোথাও দেখতেছি না। আজকে বিমান এই যে ক্যান্সেলেশনের কারণে বিমান ভাড়া অনেক হয়ে গেছে। এটা দেখবে কারা? আমরা জানি না কারা দেখবে। আপনার বক্তব্যের মধ্যে থাকবেন, টিভির সামনে, টিভি পত্রিকার সামনে এসে আপনারা বড় বড় লেকচার দিবেন। আমরা এই লেকচার আর দেখতে চাই না। বিগত দিনে আমরা অনেক লেকচার শুনেছি, অনেক কথার ফুলঝুরি শুনেছি, কিন্তু আমরা জানি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন উদ্যমী মানুষ, আপনি একজন তরুণ মানুষ এবং আপনি অনেক কিছু পরিবর্তন করতে চান, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বিশেষ করে আমরা যারা প্রবাসী, আপনার অর্থনীতিটাকে আমরা চাকা ঘুরাচ্ছি। সো আমাদের দিকে একটু স্পেশাল নজর দিন। আমরা তো অনেকগুলো দেশে থাকি না, আপনি বিশেষ করে মিডল ইস্টের দিকে একটু নজর দিন। সবচাইতে বেশি রেমিটেন্স এই মিডল ইস্ট থেকে যায়, কিন্তু কষ্ট করে অন্যান্য দেশের অনেকেই ভালো আছে, কিন্তু মিডল ইস্টের এই প্রবাসীরা যারা এই 50 ডিগ্রি রোদের মধ্যে, তপ্ত রোদের মধ্যে যারা কাজ করে, মাথার গাম সারাটা দিন শরীরে একবারও শুকায় না, এই গাম সারাটা দিনই থাকে, তার কাপড় শরীরের এই কাপড়টা শুকায় না, সারাটা দিন ভিজা থাকে। আপনি এসি রুমের মধ্যে থাকেন, আপনারা এসি রুমের মধ্যে থাকেন, একবার এসে দেখেন এই মিডল ইস্টের যারা কর্মচারী, যারা জব করে, যারা কাজ করে, তারা কি পরিমাণ রোদের মধ্যে কাজ করে। আমরা আশা করি আপনারা এই জিনিসগুলো অনুধাবন করবেন। এই রেমিটেন্সের টাকায় আপনারা এসি রুমে থাকেন, এসি গাড়ি চড়েন, কিন্তু যারা এই রেমিটেন্স পাঠায়, যাদের ঘামে এই রেমিটেন্সগুলো বাংলাদেশে যায়, আপনারা তাদের দিকে একটু তাকান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।